সন্ধ্যার আকাশে মেঘ জমেছে একসাথে। মেঘগুলির আলিঙ্গনে ও ভালোবাসার উত্তাপে মেঘগুলি আর স্থির থাকা সম্ভব নয়। অঝোর ধারায় বৃষ্টির নামে কল কল করে নিচে পড়ছে। বৃষ্টির সাথে মানুষের অনেক মহব্বত আছে, একটি আকর্ষণ আছে। গম্ভীর হয়ে যায় মন, প্রেমিক প্রেমিকার মন ছুঁয়ে যায় অজানা এক আকর্ষণীয় লোভাতুর চাওয়ায়। আমি 23 বছর বয়সের যুবক। আমার আজ মনটা কেমন করছে। বারান্দায় বসে বসে নিতর দেহে বৃষ্টির খেলা দেখছি। মন জুড়ে চিনচিন করছে। বড়ই একা লাগছে। কিছু একটা আমার নেই। আমার কিছু একটা চাই। ভাইয়া, কি করছিস? আমি হম্বিতম্বি করে চেয়ে দেখি আকাশি নীল টি-শার্ট পরে আমার গা ঘেঁষে দাঁড়িয়ে আছে আমার ছোট বোন কান্তা। আমি মুখ তুলে বলি, বসে আছি, বৃষ্টি দেখছি। তা আমি দেখছি ভাইয়া, কিন্তু তোমাকে খুব বিষণ্ণতা একাকিত্বের ভেতর ডুবে থাকা মনে হচ্ছে। তোমাকে আমি অনেকবার বলেছি জলি আপার আহ্বানে সাড়া দাও। জলি আপা তোমার জন্য পাগল। দুইজনে বসে বৃষ্টির খেলা দেখতে খুব মজা পাবে। কান্তা আমার 2 বছরের ছোট, ভীষণ চট্টে হাসি খুশি মেয়ে। পাতলা গড়নের লিকলিকে শরীর। যেমন সুন্দরী তেমন লেখাপড়াতেও খুব ভালো। আমি জীবনেও কান্তার সাথে কথায় জয়ী হতে পারি না। কান্তা কথার সাথে কথা মিলিয়ে খুব সাবলীলভাবে কাবু করে দেয়। আমাদের মাঝে খুব মিল। ভাই বোনের সম্পর্ক হলেও তুই তুকারি সম্পর্ক। বাহিরে গেলে কেউ বুঝতেই পারে না যে আমরা ভাই বোন। সবাই মনে করে বন্ধু। কান্তা জলিকে খুব ভালোবাসে, তাই কান্তার আশা আমি জলির সাথে প্রেম করি। জলিও অনেক দিন যাবৎ আমার সাথে সম্পর্ক করতে চেষ্টা করে যাচ্ছে। আমি প্রায় 1 বছর নেশায় আসক্ত ছিলাম। কান্তার কারণেই আমি সেখান থেকে ফেরত এসেছি। কান্তা আমাকে খুব ভালোবাসে। মা আমার নারী আন্দোলন করে, যা আমার পছন্দ নয়। নিজেকে প্রচার আর প্রসার করায় আম্মা খুব ভালোবাসে, তাই নিজের টাকা খরচ করে আন্দোলন করে, কিন্তু নিজের অনেক ভুল নিজেই দেখে না। সন্তানের উপর অধিকার আছে, তবে তাদের দেখার সময় উনার নাই। আমরা ভাই বোন ছোট থেকেই কেয়ার করি না আম্মাকে। আব্বা খুব ব্যস্ত ব্যবসায়ী মানুষ। তিনি আমাদেরকে টাকা দিলেই সব দায়িত্ব শেষ, এমন ধারণা পোষণ করেন। দেশ বিদেশ ঘুরে বেড়ায়। মা বাবার মধ্যে তেমন কেমিস্ট্রি আছে বলেও মনে হয় না। আমরা দুইজন নিজেদের ভুবন সাজিয়ে রেখেছি। আড্ডা মারা, বাহিরে যাওয়া, ঘুরে বেড়ানো সব আমরা একসাথেই করি। কান্তা আমার ঘাড়ে হাত রেখে বলে, ভাইয়া, জলি আপা খুব ভালো মেয়ে। তোমাকে সুখী রাখবে। হ্যাঁ বলে দাও। আমি ফোন করে দেই, দেখবে এই বজ্রপাতে কাক ভেজা শরীর নিয়ে তোমার কাছে হাজির হয়ে যাবে। কাকা ভেজা শরীর দিয়ে আমি কি করব? কি বলো ভাইয়া, মোস্ট রোমান্টিক দৃশ্য হল মেয়েদের ভেজা শরীর। তুই এত কিছু জানিস কি করে? কেন ভাইয়া, আমি কি ফিডার খাই? আমি এখনো বাচ্চা নাকি? তুই কি কারো জন্য বিজিস নাকি? ভাইয়া, সিরিয়াল আছে না? তুমি শুরু করলে আমি চেষ্টা করতাম। তোমার জন্যই আমি কিছু করতে পারছি না। তোরে কে বাধা দিচ্ছে? যা খুশি কর। কি বলো? বিয়াদবি হয় না। দুনিয়াতে তুমি আগে আসছো, তাই তোমার আগে কিছু করতে হবে। না রে, আমার এই কমিটমেন্ট খেলা ভালো লাগে না। মা বাবার আচরণ দেখে এই খেলার প্রতি মন নেই। ভাইয়া, সেটা তাদের ব্যাপার। তাই বলে কি আমরা সেটা দেখে এখন নিজেদের কষ্ট দেব? ওদের মাঝে ভালোবাসা ছিল, আর সেটার প্রমাণ তুমি আর আমি। বাবা গরিব ছিল, তাই টাকার অভাব দূর করতেই টাকার প্রতি আগ্রহ বেশি। আম্মা আব্বার জন্য ঠিক নয়। তাই বলে কি আমরা ভুল করব? এত কিছু ভাবিস কি করে? তোর কেউ থাকলে বলো, বিয়ে দিয়ে দেই। ভাইয়া, আমি তোমার চিন্তা করি। তুমি এত হ্যান্ডসাম একজন মানুষ। আর তোমার গার্লফ্রেন্ড নাই। কি করে হয়? তোমার দিকে সব মেয়ে চেয়ে থাকে হা করে, তুমি কি জান? তাই তুই কি এই সব দেখে বেড়াস নাকি? আমি হয়তোবা দেখতে ফানি কার্টুন, তাই সবাই দেখে। না ভাইয়া, তুমি ফানি না, তুমি তাদের কাছে হানি। ওরা তোমায় দেখে দেখে গিলে খায়। যা কি বলছিস? ভাইয়া, তুমি আসিলেই খুব হ্যান্ডসাম, কিন্তু সেই ফিগারটাকে কাজে লাগাচ্ছ না। ইচ্ছা করলে অনেক মজা করতে পারো। কি করে? একটু এফোর্ট দাও, দেখবে প্রতিদিন তুমি বেড ডেটিং করতে পারবে। তুই কি করছিস নাকি এসব? আমি কোথায় পাব? কেউ আমাকে পছন্দই করে না। সব সময় তোমার সাথেই থাকি। অপরিচিত সবাই মনে করে তুমি আমার বয়ফ্রেন্ড। ভাই বোন হলেও তো আমরা ফ্রেন্ডের মতোই চলি। ফ্রেন্ডের মতো, কিন্তু বয়ফ্রেন্ড না ভাইয়া। তবে তুমি আমার ভাইয়া না হলে জোর করে হলেও তোমাকে বয়ফ্রেন্ড বানিয়ে নিতাম।
যে কোনো মেয়ে তোমার জন্য পাগল হবে ভাইয়া, বলে আমার পেছন থেকে আমার গলা পেঁচিয়ে ধরে। আমি বাধা না দিয়ে বসে থাকি। আর কান্তা আমার বুকে হাত বুলিয়ে দিয়ে বলছে, জলি আপা তোমার এই সুটাম দেহের পাগল ভাইয়া। হাত বাড়িয়ে দাও, এনজয় করো। কান্তার হাত যেন থামছেই না। আমার শরীরে তৈরি হচ্ছে এক ধরনের কেমিস্ট্রি। চোখ বন্ধ হয়ে আসছে আরামে। আমি হাত ধরে ছাড়ানোর চেষ্টা করে বলি, কিরে তোর কি হয়েছে? তুই কি জলি হয়ে গেছিস নাকি? যেভাবে হাত দিচ্ছিস যেন তুই নিজেই জলি। কেন ভাইয়া, আমাকে কি জলি আপা মনে হচ্ছে? আমি তো জলি আপারও মতো না। কে বলছে তুই অনেক সুন্দরী? কে আছে তোর মতো এত সুন্দর? আমি যদি তোমার বোন না হতাম তুমি কি আমার সাথে প্রেম করতে? অবশ্যই করতাম। তোর মতো রূপবতী রাজকন্যা পাওয়া ভাগ্যের ব্যাপারও। কান্তা চট করে আমার সামনে এসে বসে আমার দুই পায়ের ফাঁকে। আমার দিকে চেয়ে থেকে বলে, ধন্যবাদ ভাইয়া, তোমার কাছ থেকে কমপ্লিমেন্ট পেয়ে আমি অনেক খুশি। ইউ ডিজার্ভ এ কিস ফ্রম মি। বলেই দিয়ে দেয় আমি কিছু বোঝার আগেই। কি করছিস কান্তা? কেন ভাইয়া, ভালো লাগেনি? ভাই বোনে লিপ টু লিপ দেয় নাকি? কুইক হয়। নো প্রবলেম ভাইয়া, বলে আমার মুখের খুব কাছাকাছি মুখ রেখেই কথা বলছে। সত্যি বলতে কি আমার ভালোই লেগেছে। কান্তা যেমন বুঝে গেছে সেটা তাই চট করে বলে উঠে, ইউ এনজয় ইট ভাইয়া। আমার দিকে চেয়ে বলে, সরি ভাইয়া। উঠে দাঁড়িয়ে রোমে চলে যায়। আমি সেখানে বসে থাকি অনেকক্ষণ। কাজের মেয়ে ডাকে সাড়া দিয়ে খাবার খেতে যাই। কান্তা আজ খাবে না, তাই আমি একাই খেয়ে রুমে গিয়ে ঘুমিয়ে যাই। কান্তার সাথে আমার দেখা হয় না আজ 2 দিন। লজ্জায় আমিও দেখা করার ইচ্ছা করিনি, কিন্তু আজ আমাদের নানিকে দেখতে যাওয়ার কথা এবং খালাতো ভাইয়ের বিয়ের ব্যাপারে আমাদের অনুষ্ঠানের পরিকল্পনা নিয়ে সকল আত্মীয়স্বজন নিয়ে মিটিং আছে সন্ধ্যায় খালার বাসায়। কান্তার মোবাইলে টেক্সট দিয়ে আমাকে জানিয়ে রেখে বলে সে খালার বাসায় চলে যাবে যেন আমি মিস না করি, কিন্তু নানির বাসায় সে যাবে না। আমি নানির বাসা থেকে খালার বাসায় গিয়ে দেখি সবাই বসে আছে। আমাদের মিটিং শেষ করে রাত 12। একটা হোভার ডেকে বাসায় আসি। প্রায় সবাই গাড়ি নিয়েছিল, কিন্তু কান্তা কারো লিফট নিতে নারাজ। বাসায় এসে যার যার রুমে চলে যাই। আম্মা জানতে চাইল মিটিং কেমন হলো এবং আমরা কি করব। আমরা দুইজনই কালকে বলবো বলে বিদায় নেই। আম্মা শুধু বলল, আগামীকাল আমরা কক্সবাজার যাব, তোরা কি যেতে চাস নাকি? আমি বললাম না। কান্তা জবাব না দিয়ে চলে যায়। আব্বা আম্মা দুপুরের ফ্লাইটে কক্সবাজার চলে গেলে আমি আর কান্তা বাসায় বসে আছি। তখন কান্তা বলে, ভাইয়া চলো আজ আমরা বাহিরে ডিনার করি। আমি রাজি হতেই কান্তা ধন্যবাদ দিয়ে কাজের মেয়েকে বলে, আমরা রাতে খাবো না আজ। তুই ইচ্ছা করলে ছুটি নিতে পারিস। কালকেও আমরা থাকব না। আমাদের আগেই কাজের মেয়ে চলে যায় তার স্বামীর বাসায়। আমরা বিকালে বাহির হই ডিনারের জন্য। কান্তা ইচ্ছা করে খুব সুন্দর একটা ড্রেস পরে। দেখতে খুব সুন্দর লাগছিল। ড্রেস দেখে কেউ বলবে না আমি তার ভাই। ভাইয়ের সাথে ডিনার করতে যাচ্ছে। কান্তার চেয়ে থাকা যেন আমার ভালো লাগছে না। কি যেন সে বলতে চায়। কি যেন লুকিয়ে আছে কান্তার ভেতরে। ভাইয়া তুই আমার প্রতি রেগে আছিস। সেটা কিন্তু একটা ফান ছিল। কেমন করে যেন একটু বেশি হয়ে গেল, তাই না? সরি ভাইয়া, বাদ দে সেই কথা। আমরা তো ভাই বোন, কিন্তু বন্ধুও বটে। আমরা ডিনার করে রাত 10টায় আমরা বাসায় চলে আসি। কান্তা ড্রেস চেঞ্জ করে নিচে টিভি দেখতে আসলে দেখে আমি বসে আছি। ভাইয়া চেঞ্জ করে মুভি দেখব। আগামীকাল কয়েকজনকে ডেকে নিয়ে পার্টি দেব। কি বলো? বেশি না, তুই যাকে ইচ্ছা বলে দিস আসতে। আমি রাজি। যেন ওসব জিনিস না আনে। আমি একটা শর্ট পরে নিচে এসে একটা হিন্দি মুভি দেখছি। কান্তাও শর্ট পরা। মা বাবা না থাকলে আমরা প্রায় সময় তা পড়ি। অনেকক্ষণ কান্তা কোনো কথাই বলেনি। অন্য সময় মুভি পছন্দ না হলে বা সাউন্ড বেশি কম নিয়ে ঝগড়া করে। আমি প্রথম কথা বলি, কিরে কান্তা কফি খাবি? দাঁড়াও ভাইয়া, আমি বানিয়ে নিয়ে আসি। বলে কিচেনে চলে যায় এবং কেটলিতে পানির সুইচটা দিয়ে অপেক্ষা করে। আমিও গিয়ে পাশে দাঁড়াই আর বলি, তোর মন খারাপ নাকি? কিছু তো বল। না ভাইয়া, আমার সেই ভুলের জন্য খারাপ লাগছে। কি যে বলিস, কি হয়েছে? আমি কিছু মনে করি নাই। ভালোই লেগেছে। ভালোই লেগেছে কথাটা বললাম কারণ কান্তা যেন সহজ হয় একটু। তোমার ভালো লেগেছে? তা আমি তখনই বুঝেছিলাম। কফি নিয়ে আমরা সোফায় পাশাপাশি বসে টিভি দেখছি।
কান্তা আমার গাড়ে মাথা রেখে বলে ভাইয়ে তুমি আম্মা আব্বাকে বলে আমাকে বিয়ে দিয়ে দাও। এত তাড়াতাড়ি বিয়ে করতে চাস কেন? আমি না ভাইয়া, তুমিও করো। আমাদের তো আর লেখাপড়া করে চাকরি করতে হবে না। তাহলে এনজয় করি। কি বলো? দেখলে না তুমি আমার সাথেই কি মজা পাইলে। ভাবি হলে তো আরও পেতে নাকি? কেন? ভাবির কি দুইটা মুখ? আলাদা মজা লাগত। আরে না ভাইয়া, মুখ একটা, জিহবা একটা ছাড়াও মজা লাগার আরও জায়গা আছে। আর সেদিন তুমি আমাকেই ভাবি মনে করে তোমার হাত অন্য জায়গারও খুঁজেছিল। কান্তা আমার কুলে মাথা রেখে বুক চেতিয়ে শুয়ে পড়ে। বলছি জলি আপাকে কালকে ডাক দাও আর ইচ্ছে মতো হাতাও। অনেক বড় বড় আছে জলি আপারগুলো। আমার এত বড় দরকার নাই। ছোটই ভালো। ছোট ভালো বলে আমার গুলির দিকে কুনজরে দেখছ কেন? কি বলছিস আমি কুনজরে দেখছি তা তুই কি করে বুঝলি? ভাইয়া আমার মাথার নিচের থেকে সংকেত দিচ্ছে। আমি টের পাচ্ছি বলেই হা হা করে হেসে উঠে বসে আর বলে ভাইয়া আমি এখন জলি আপাকে ফোন দেই। এই ধুপসি মোটা জলি আমার লাগবে না। এই কথাই তো আম্মু বলছিল আর তুই চলে আসলি। দিয়ে দিব, নিয়ে যেও, পার্টনার হতে চাই বলে চলে গেল। আম্মু আবার বলে এই অঙ্কিত কিছু বলো না। আমার এখন চাই। এখন কোথায় কি করে হবে? শত শত মানুষ। আমি জানি না, তুই একটা কিছু কর। নয়তো সবার সামনে খুলে ধরব কিন্তু। আম্মু কথা শেষ করতে না করতেই ফোন বেজে উঠে। আম্মুর খুব ঘনিষ্ঠ বান্ধবীর স্বামী কার অ্যাক্সিডেন্ট করেছে। আম্মুর সাহায্য চায়। আম্মুর পরিচিত হাসপাতালে আছে। ওদের অবস্থা তেমন ভালো না। আম্মু সবার কাছে বলে কিছুক্ষণের জন্য যেতে চায়। সাথে আমাকেও নিয়ে যেতে চায়। সবাই তাড়াতাড়ি চলে আসার কথা বলে দেয়। কান্তা আমার পাশে এসে বলে ভাইয়া কি খবর আম্মু, দেখি তোমাকে ছাড়া এখন চোখে পথ দেখে না। কি ব্যাপার? আম্মু কান্তাকে বলে তুই যদি যেতে চাস চল আমাদের সাথে। না আম্মু, তোমাদের ডিস্টার্ব হবে আমি গেলে। আমি এখানেই আছি। সোহান ভাইয়ার ড্রাইভার আমাদের নামিয়ে দেয় হাসপাতালে। আম্মু ডাক্তারের সাথে দেখা করে বলে উনি আমার রোগী। আপনারা চিকিৎসা করুন। টাকা পয়সা আমি দেখব। আম্মুর বান্ধবী শিলাকে সান্ত্বনা দিয়ে বলে চিন্তা করিস না। ঠিক হয়ে যাবে। তোরা কোনো টাকা দিস না। আমি পরে এসে সব ঠিক করব। তোর কাছে টাকা না থাকলে বলিস। সোহানের বিয়ে বাসায় বহু মেহমান আমার জন্য অপেক্ষা করছে। আমি এখন যাই। আমরা একটা ট্যাক্সি করে সোজা আমাদের বাসায় চলে আসি। আমার রুমে ঢুকে আম্মু বিছানায় গিয়ে আমাকে বলে কই তুই আয়। আমাদের হাতে সময় নাই। মাত্র 1 ঘন্টা সময়। হ্যালো আমার দুষ্টু মিষ্টি বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালোই আছো। তোমাদের আরও ভালো রাখার জন্য আবারও একটি নতুন গল্প নিয়ে এলাম। আজকের গল্পটি খুবই মজাদার হতে চলেছে। আমি শিওর বলতে পারি গল্পটি শেষ পর্যন্ত শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে কথা না বাড়িয়ে এবার আসল ঘটনা আসি। আমি রাকিবুল ইসলাম রাকিব, সবাই আমায় রাকিব নামেই চিনে। বয়স 25, উচ্চতা 5 ফুট 8 ইঞ্চি। 6 বছর আগে সেনাবাহিনীতে ভর্তি হয়েছি, বর্তমান পোস্টিং হয়ে যশোরে। আমাদের বাড়ি দিনাজপুর। বাড়িতে মা আর ছোট একটা বোন আছে। বাপ শরীফুল ইসলাম অনেক আগে মারা গেছে। আমি তখন ক্লাস 10-এ পড়ি আর ছোট বোনটা 6-এ পড়ে। তখন থেকে মা নিজে সংগ্রাম করে সংসার চালিয়েছে। ঘরে বসে সেলাই মেশিন দিয়ে মানুষের কাপড় বানিয়ে বানিয়ে আমাদের ভরণ পোষণ করেছে। কিছু চাষের জমি ছিল, তা চাষ করে আমাদের সংসার চলত। না তো আমার চাচা কাকারা যেমন হারামি এক মুঠো ভাত তুলে দেওয়ার মানুষ ছিল না। নানা নানি দাদা দাদি অনেক আগেই মারা গেছেন। মামা মামিরা আত্মীয় স্বজনরা কিছুটা সহযোগিতা করেছে, তাও না করার মতো। সাহায্য করেছে যাতে মা যা সম্পত্তি পেত ভাগে তা লিখিয়ে নিতে পারে। আমার সহজ সরল মা তা দিয়েও দিয়েছে। যা হোক, আমি কলেজে ভর্তি হয়েছি কেবলই, এমন সময় শুনলাম সেনাবাহিনী লোক নিবে। মাকে বলে লাইনে দাঁড়িয়ে গেলাম। আমার নিজের উপর ভরসা ছিল, কারণ আমি মোটামুটি সব দিকেই পারফেক্ট ছিলাম। যেমন উচ্চতা তেমন বডি। মা বলে আমি আমার নানা মামাদের মতো হয়েছি, ঠিক পালোয়ান। বাবা কাকারা তো এক একটা খাটো আর চিকেন, কিন্তু সব কয়টা শুধু বদের হাড্ডি। যাই হোক, ভালোই ভালোই টিকে গেলাম। বাড়িতে খুশির ঢোল বেজে উঠল। সবাই বলা বলি করল, যাক ছেলেটা চাকরিতে গেলে এখন যদি জুলেখার কষ্ট দূর হয়। হ্যাঁ, আমি আমার মার কষ্ট দূর করার জন্য কোনো দিকে না তাকিয়ে খেলাধুলা করার বয়সে চাকরিতে চলে গেলাম। গ্রামের বাড়ি হওয়াতে ভয়ের কিছু নেই, আশেপাশে তো চাচারা আছে।
বোন দীপা আক্তার, বয়স 18, ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। বাবার মতো টিনে কাঠি। আমারই এমন মেয়ে পছন্দের না। জানি না অন্য ছেলেরা কিভাবে আমার বোনকে পছন্দ করবে। মা জুলেখা বেগম, বয়স মনে হয় 42 হবে, দারুণ দেখতে, এখনও যুবতী মেয়েদের সাথে পাল্লা দিতে পারবে। ফর্সা লাল টকটকে, মার দীঘল কালো চুল, ঘন মেঘের ভেলা, এত ঘন লম্বা চুল যে তা সারা পিঠ বেয়ে কোমর ছড়িয়ে নিচে নেমে যায়। লাল টকটকে ঠোঁট আর টানাটানা চোখ, সব মিলিয়ে আমার কামনার নারী, আমার জন্মদানকারী বিধবা মা। যা চরম পাপ, যা কখনো পাওয়ার নয়। সবই জানি, সবই বুঝি, তারপরও মনের কোথায় যেন জুলেখাকে নিয়ে স্বপ্নের নিড রচনা করি। যেখানে মা নয় সে আমার জুলেখা, শুধু জুলেখা। আমার মনের এ গোপন চাওয়ার কথা শুধু আমি জানি। আমার সরকারি বেতনে মার রূপ যেন দিনকে দিন বেড়েই চলছে। মার গর্বে বুক সব সময় ফুলে থাকে, গ্রামে সব সময় আমার জয় জয়কার। 5 বছরে ভাঙা ঘর পাকা করেছি। এখন 4 রুমের বাড়িটা আমাদের শান্তির নিড। এবার ছুটিতে এসেই মা বায়না শুরু করল আমার বিয়ে দিবে। কিন্তু আমার বিয়ের প্রতি কোনো মন ছিল না। যদিও এটা অনেক আগে থেকেই আমার বিয়ের কথা ভাবছে মা। আমি শুধু বারবার এড়িয়ে যাচ্ছি। আজ এ নিয়ে মার সাথে মুখ কালাকালি হয়ে গেল। মার এক কথা, দীপা বড় হয়েছে, বিয়ে দিতে হবে। এরই মাঝে কয়েকটা সম্বন্ধ এসেছিল। তার বিয়ে হয়ে গেলে সে একা একা কিভাবে থাকবে, হ্যান ত্যান কত কথা। আমি এসেছি শুনে ছোট মামা এলো, সারাদিন থেকে বিকেলে যাওয়ার সময় আমাদের সবাইকে নিয়ে যেতে চাইল। আমরা না যাওয়াতে জোর করে দীপাকে নিয়ে গেল, বলল 2 দিন পর মা বেটা গিয়ে বেরিয়ে আসবে আর দীপাকে নিয়ে আসবে। আমাকে আর মাকে নিয়ে যাওয়ার জন্য আর কি এমনটা করল। সন্ধ্যা থেকে আকাশটা মেঘলা হয়ে আছে দেখে বাইরে গেলাম না। না হলে 2 দিন থেকে এসে সন্ধ্যার পর বন্ধুদের সাথে আড্ডা মারতে বেরিয়ে পড়ি। আজ গেলাম না দেখে মাও খুব খুশি। গরম গরম পকোড়া ভেজে দিল। বিছানায় বসে মা বেটা মিলে আরাম করে খাচ্ছি। রাকিব, হুমা, কাউকে পছন্দ করিস? আমি মার মুখের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছি। বল না করিস। করলে এতদিন তুমি জানতে না, তবে হ্যাঁ, একজনকে খুব ভালো লাগে, এবং এও জানি তাকে আমি পাব না। কেন পাবি না? আমার ছেলে কি দেখতে খারাপ, কোনো লাট সাহেবে বেটি সে রে? হা হা, তুমি দেখি রেগে গেলে। রাখব না, এমন সোনার ছেলে আমার, আর কি না, বল তুই কে সে? বাদ দাও মা, আমার যাকে ভালো লাগে তার কথা দুনিয়ার কাউকে বলতে পারবো না, শুধু সৃষ্টিকর্তাকে ছাড়া। মা আমার এমন গম্ভীর কথা শুনে অবাক হয়ে চেয়ে রয়েছে। এটা কি কথা রে বাবা, আমাকে বলতে না পারিস? তোর ভাবি মানে জামালের বুয়ের কাছে বলিস তুই? জামালের বুয়ের সাথে আমি অনেক ফ্রি ভাবে কথাবার্তা বলতাম। কিন্তু আমি মাকে কইলাম তা না, তুমি আমার সবচেয়ে বড় বন্ধু, তোমাকেই যেহেতু বলতে পারছি না, সেখানে ভাবিকে বলতে গেলে তারা তো আমাদের শত্রু হবে, তাদের বলতে যাব কেন? তাহলে বল না, কে সে? কোথায় বাড়ি? কোনো বাড়ির মেয়ে? মেয়েটি দেখতে কেমন? নাকি? আমি চুপ করে বসে রয়েছি, কোনো প্রশ্নের উত্তর দিচ্ছি না। মা অনেকক্ষণ আমার উত্তরের অপেক্ষায় থেকে মুখ গোমড়া করে চলে গেল। ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে, আকাশটা কালো হয়ে আছে, রাতের তারাগুলো না জানি কোথায় ডুব দিয়েছে। আমি জানালার গ্লাস খুলে দিয়ে ঠান্ডা হাওয়া গায়ে মাখছি, হাত বাড়িয়ে ব্যাগটা নিয়ে খুললাম, সিগারেটের প্যাকেটটা বের করে একটা ধরিয়ে টানছি। প্যাকেট রাখতে গিয়ে মোবাইলের বক্সটার কথা মনে পড়ল। দীপার জন্য যা যা এনেছিলাম সব দিয়েছি, শুধু মার গুলো দেওয়া হয়নি, চেয়েছিলাম দিতে, এমন সময় ছোট মামা এলো তাই আর দেওয়া হয়নি। নতুন অ্যান্ড্রেজেড সেট, মা খুব খুশি হবে। আরেক বক্সে একটা স্বর্ণের চেইন। মার যেটা ছিল সেটা আমার এসএসসির ফর্ম ফিলআপের সময় বিক্রি করে দিয়েছিল। তখন থেকে মার গলা খালি, আরও কয়েকটা জিনিস আছে মার জন্য। আয় খেয়ে নে, ঝড় আসতে পারে, কারেন্ট চলে গেলে খেতে ঝামেলা হবে। আমি তাড়াতাড়ি সিগারেটটা জানালা দিয়ে বাইরে ফেলে দিয়ে, হা দাও। কি লজ্জা, মা সিগারেট খেতে দেখে নিল, জানে আমি খাই তবে এভাবে দেখেনি কখনো। ঘরে বসে সিগারেট খাওয়াটা ভুল হয়ে গেছে, সারা ঘরে সিগারেটের ধোঁয়া। মা বেটা খেয়ে দিয়ে উঠলাম। তারপর আমি মাকে কইলাম, মা আমার রুমে এসো তো একটু। মা বলল, তুই যা, আমি থালাবাসনগুলো গুছিয়ে আসছি। আমি রুমে এসে শুয়ে রইলাম। মা 20 মিনিট পর হাত মুছতে মুছতে এলো। কি রে বাবা? আমি উঠে মায়ের হাত ধরে খাটে নিয়ে বসালাম। ব্যাগ থেকে এক এক করে শাড়ি, ব্লাউজের কাপড়, ছায়ার কাপড়, একটা বাদুর বোরকা, 2টো ওড়না, একটা শীতের জামা, চাদর ও একটা প্যাকেট দিলাম। প্যাকেটটা দিলাম ভয়ে ভয়ে, কারণ ওতে 2 সেট ছোট জামা কাপড় আছে, জানি না দেখার পর কি বলবে। এত কিছু কি জন্য এনেছিস? তোর কি বুদ্ধি শুদ্ধি হবে না কখনো? প্রতিবারই এত কিছু আনা লাগবে?
আহ থামো তো তুমি, যা লাগে তা আনবো না। এটাতে কি রে? না, ওটা এখন খুলবে না, তোমার ঘরে গিয়ে খুলবে, আর প্লিজ রাগ করবে না। কি আছে এতে? তা তুমি খুলে দেখে নিও। আর হ্যাঁ, আরও কিছু আছে, এই বলে মোবাইলটা দিলাম। একটা থাকতে আরেকটা এত দামি মোবাইল? তোমার চেয়ে কোনো কিছু দামি নয় আমার কাছে, এই বলে গালে একটা হামি দিলাম। মাও আমার কপালে হামি দিল। চোখ বন্ধ করো তো। কেন রে? আহ করো না একটু। মা হেসে দিয়ে চোখ বন্ধ করল। আমি চেইনটা মার গলায় পরিয়ে দিলাম। এখন চোখ খুলো মা। মা চোখ খুলে স্বর্ণের চেইনটা দেখে হুহু করে কেঁদে দিল। না মা, না, কাঁদবে না, প্লিজ মা, কেঁদে না, তোমার মুখে হাসি দেখব বলে নিয়ে এসেছি, সেখানে তুমি যদি কাঁদো তাহলে আমার খুব কষ্ট হবে মা। না রে বাবা, কাঁদছি না, তুই বুঝবি না এটা কিসের কান্না। খুশি হয়েছ মা? হ্যাঁ রে বাবা, অনেক খুশি হয়েছি, এই বলে মা দাঁড়িয়ে আমাকে ধরল। আমি তো কেঁপে উঠলাম, মা কখনো এভাবে আমাকে ধরেছে বলে মনে হয় না। কি নরম, কি সুন্দর ঘ্রাণ, দুটো আমার বুকে পিষ্ট হচ্ছে। মা অনেকটা খাটো হওয়াতে তার মাথাটা আমার থুতনির নিচে, চুল থেকে সুবাস এসে নাকে লাগছে। নাক মুখ ডুবিয়ে দিলাম চুলে। ধীরে ধীরে আমার ওটা শক্ত হচ্ছে। মন চাচ্ছে হাত দুটো আরেকটু নিচে নিয়ে রাখি। তবে সাহস পাচ্ছি না। আমার মা যা রাগী মানুষ, ছোটবেলায় কত বেতপিটা করেছে তার হিসাব নেই। মার মুখটা দুহাত দিয়ে ধরে কপালে একটা হামি দিলাম। আর কখনো কাঁদবে না মা, আমি যেন তোমার চোখে পানি না দেখি। আচ্ছা বাবা, আর কাঁদব না। তো যাও, লাল তাঁতের শাড়িটা পরে দেখাও তো, দেখি কেমন লাগে আমার মাকে। যা পাগল, আমি বিধবা মেয়ে লোক, এমন লাল টকটকে শাড়ি পরলে মানুষে কি বলবে? কে কি বলল তাতে তোমার কি যায় আসে, আর এখানে মানুষ আসবে কোথা থেকে? মানুষের সামনে না পড়তে চাইলে পড়ো না, এখন আমাকে তো পরে দেখাও। আমার খুব মন চাইছে সাজুগুজু করে কেমন লাগে দেখতে। তাই আমার বাবা এনেছে, আর আমি পরব না তা কি হয়? তবে মানুষের সামনে কখনো পড়তে বলিস না রে। ঠিক আছে মা, আমি শুধু আমার সুন্দরী মাকে দুচোখ ভরে দেখতে পেলেই হলো। যা দুষ্টু, মাকে কেউ সুন্দরী বলে? হা হা হা, তাই? তাহলে কি বলবো গো? তুই জানিস কি বলবি। বেয়াদবি নিও না, প্যাকেটে যা আছে তাও পড়ো। কি আছে রে এতে? যাও খুলে দেখো। মা চলে গেল, আমি পিছন থেকে তার পাছার দোল দেখে মুগ্ধ হয়ে গেলাম। এ মহিলার কি কখনো যৌবনে ভাটা পড়বে না? প্রায় 15 মিনিট পরে মা এলো। অসম্ভব, এ কাকে দেখছি আমি? এতদিন এক পেডে শাড়িতে যে মাকে দেখেছি তার সাথে এ মহিলার কোনো মিল নেই। কি সুন্দর, অতুলনীয়, গর্জিয়াস, যতই উপমা দিই না কেন কম পড়ে যাবে। মা দরজার কাছে দাঁড়িয়ে আছে, আমি বিছানার পাশে হা করে দাঁড়িয়ে আছি। মা ভীষণ মায়াবী করে হেসে চোখের ভ্রুর উঠানামা করে জানতে চাইলে কি কেমন। আমি ধীরে ধীরে মার সামনে গিয়ে দাঁড়ালাম। কি রে, কেমন হয়েছে? দারুণ মা, খুব সুন্দর, মনে হচ্ছে অ্যাঞ্জেল। যা দুষ্টু, মাকে এমন কমপ্লিমেন্ট দিতে হয়? আমার 10 পাস মা যে এমন কথাও বলতে পারে জানা ছিল না। সরি মা, বলে হাত ধরে বিছানায় নিয়ে বসালাম। আমি নিচে বসে মার কোলে মাথা রাখলাম। তুমি সব সময় এমন ভাবে থাকতে পারো না মা? মা আমার মাথায় চুলে হাত বুলিয়ে দিয়ে, কি পাগলের মতো বলছিস? মানুষে দেখলে কি বলবে? তাহলে বলো, আমি যে কয়দিন থাকবো সে কয়দিন এমন করে সেজে থাকবে? কেন রে? আমার খুব ভালো লাগে মা। পাগল, আচ্ছা থাকবনি। আমি মুখ উঠিয়ে মার মুখের দিকে তাকিয়ে, ওগুলো পড়েছ মা? যা শয়তান, কিছু তো শরম কর, মার জন্য কেউ এসব আনে? জানি না মা কেউ আনে কি না, তবে বাবা থাকলে হয়তো আমিও আনতাম না। সে নেই দেখে মনে হলো আমার মার তো ভালো মন্দর খোঁজ রাখার কেউ নেই, তাই নিজেই রাখি। রাগ হয়েছ মা? না, রাগ হয়নি, কিন্তু আর আনিস না। কেন মা, পছন্দ হয়নি নাকি সাইজে হয়নি? সব ঠিক আছে, তবে কি মা? মা লজ্জায় মুখ ঘুরিয়ে নিয়ে, তুই এনেছিস ভাবলে পড়তে শরম করে রে। আজ থেকে আমাকে ছেলে নয় বন্ধু ভাববে, তাহলে আর শরম করবে না, হবে মা আমার বন্ধু? যাহ পাগল, সমবয়সী না হলে কি বন্ধু হওয়া যায়? এ যুগে ওসব পুরনো কথা মা। তাই বলে মা ছেলে? হা মা ছেলে, এতেই তো ভালো, একে অপরের কাছে আসা যায়। তুই অনেক বড় হয়ে গেছিস দেখি, কি সুন্দর কথা বলছিস। তা তো অবশ্যই, কয়দিন পর তোমার ছেলে সেকেন্ড লেফটেন্যান্ট অফিসার হবে। খুব ভালো হবে রে বাবা, খুব ভালো হবে। এমন সময় বিদ্যুৎ চলে গেল। মোবাইলটা জ্বালাতো রাকিব, দেখি চার্জার বাতিটা কোথায় আছে। থাক না মা এমন, কি সুন্দর তোমার কোলে শুয়ে আছি। জানো মা, পাহাড়ি এলাকায় একা একা পোস্টে ডিউটি দেওয়ার সময় এমন স্বপ্ন রোজ দেখি। প্রতিদিন মনে হয় তোমার কোলে শুয়ে একটু যদি
ঠিক আছে, এমনই থাক, তোর যত মন চাই। ধন্যবাদ মা। আজ আমার পাশে ঘুমাবে একটু? কেন রে? মন চাচ্ছে তোমাকে ধরে ঘুমাতে। ঠিক আছে, যা, সদর দরজাটা বন্ধ করে ঘরগুলোতে ছিটকানি লাগিয়ে আয়। আমি উঠে মার গালে চুমু দিয়ে লাফাতে লাফাতে চলে গেলাম। আজ আমার খুশি ধরে না, কিছু হলে হতেও পারে। এক জগ পানি নিয়ে এলাম সাথে করে। এসে দেখি মা শুয়ে পড়েছে। টেবিলে জগটা রেখে খাটের পাশে দাঁড়ালাম। মা দেয়ালের দিকে সরে গিয়ে আমাকে জায়গা করে দিল। বজ্রপাতের আলোতে মার মুখটা মায়াবী মায়াবী লাগছে। খোলা জানালার হিম বাতাসে আমার মনে ঝড় তুলছে। জানি না মার মনে কি চলছে। মনে হচ্ছে মা তার স্বামীকে পাশে শোয়ার জন্য জায়গা করে দিল। মা নতুন বউ, আমি তার স্বামী। দাঁড়িয়ে রইলি যে? শুবি না? হা, শুব। মার পাশে শুয়ে পড়লাম, দুজনে মুখোমুখি। আধো অন্ধকারে দুজনে দুজনার দিকে চেয়ে আছি। ঘুমাবি না? তুমি ঘুমাও, আমার ঘুম এত তাড়াতাড়ি আসে না। তাই আয় কাছে আয়, মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। আমাকে আর পাই কে? একেবারে মার বুকের কাছে বুক নিয়ে গেলাম, তবে কোমরটা দূরে রাখলাম। মা একটা হাত সাইডে লম্বা করে দিল। এখানে মাথা রাখ। মা তার হাতের উপর মাথা রাখতে বলছে। আমি সহজ মনে তাই করলাম। নাকটা মার বগল থেকে ৩-৪ ইঞ্চি দূরে। ভালোমতো দেখতে না পেলেও বুঝতে পারছি যে এর বেশি দূরে নয়, কারণ ঘামের ঘ্রাণ পাচ্ছি। মার বগলের ঘ্রাণেই তো আমার শরীর আনচান আনচান করছে। মার বাম হাতের উপর শুয়ে আছি। মা ডান হাত দিয়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। এতে করে আঁচল উঁচু হচ্ছে, আর যখনই বিদ্যুৎ চমকাচ্ছে তখনই ওগুলো দেখতে পাচ্ছি। নিজেকে কন্ট্রোল করা মুশকিল হয়ে পড়ছে। রাকিব, হু, কাকে পছন্দ করিস বললি না তো? শুনলে রাগ করবে মা, তাই বলা যাবে না। কেন কেন? এমন কাকে তোর মনে ধরেছে যে শুনলে রাগ করব? বাদ দাও না মা, নিজেকে তোমার কাছে ছোট করতে চাই না তোমার মনে কষ্ট দিতে। তোর কথার তো আগা মাথা কিছুই বুঝছি না। নাই বা বুঝলে মা? হু, তোমাকে একটু ধরি? মা হি হি করে হেসে, ধর। কি সুন্দর ঘ্রাণ গো মা তোমার। যা শয়তান। আমি মার এমন আশকারা দেওয়া কথায় সাহস পেয়ে তাকে চিৎ করে দিলাম। মন চাচ্ছে কোমরাটাও উপর তুলে দিতে। মুখটা উঁচু করে হামি দিয়ে কইলাম, আমি তোমাকে খুব ভালোবাসি মা। মা আমার মুখটা দুহাত দিয়ে ধরে, আমিও তোকে খুব ভালোবাসি রে বাবা। আমার ভালোবাসাটা অন্যরকম মা। কেমন রে? মা ছাড়া আরও অনেক কিছু। কেমন? শুনলে রাগ করবে না তো? আহ বল না, এত প্যাচাচ্ছিস কেন? তুমি আমার ড্রিম গার্ল মা, তাই তো? কি? হ্যাঁ মা, জানি এটা শুনে আমাকে খারাপ ভাবছ, এজন্যই বলতে চাইছিলাম না। আমি তোর মা রাকিব, আর তুই এমনটা কিভাবে ভাবতে পারলি? জানি না মা, শুধু জানি আমি তোমাকে প্রচণ্ড ভালোবাসি। তোমাকে ছাড়া কাউকে ভাবতে পারি না। চুপ কর বেয়াদব, এমন কথা বলতে তোর মুখে বাজছে না? সরি মা, এই বলে উপর থেকে উঠে খাট থেকে নেমে পানি খেলাম। মাও বিছানার উপর উঠে বসেছে। বুঝতে পারছি সে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। জানালার ধারে গিয়ে দাঁড়ালাম। বৃষ্টি থেমে গেছে, তারপরও আকাশ কালো হয়ে আছে। চাঁদ তারা কোথায় যেন লুকিয়ে গেছে আজ। ঠিক আমার হৃদয়ের মতো চারিদিকে অন্ধকার। এমন সময় কারেন্ট এলো। ঘরটা আলোকিত হয়ে গেল। আমি জানালাটা লাগিয়ে দিলাম, পর্দা ঝুলিয়ে দিয়ে ঘুরে দাঁড়ালাম। মা বিছানার উপর হাঁটুতে মাথা দিয়ে নির্বাক বসে আছে। ফ্যানের হাওয়া মার রেশমি চুলগুলো দোলা দিচ্ছে। মনে হচ্ছে নববধূ বসে আছে। মা মুখ তুলে আমাকে তার দিকে এক মনে তাকিয়ে থাকতে দেখে, এখনে আয়। আমি মার কাছে গেলাম। বস। বসলাম। মা আমার পিঠে হাত বুলিয়ে দিয়ে বলে, এমনটা হয় না বাবা, আমার লক্ষ্মী ছেলে, আমি কিছু মনে করিনি। আমি জানি তোদের বয়সের ছেলেদের ফ্যান্টাসি হয় খালা চাচিরা। তবে মাকে নিয়ে ফ্যান্টাসি রচনা করা একটু বেশি হয়ে যায়। সরি মা। আমার ভোলি ভালি মা যে এতটা বুঝে, এতটা পোক্ত আমার জানাই ছিল না। এত অনেক শেয়ানা। ঠিক আছে, চেষ্টা কর আমার উপর থেকে মনটা সরিয়ে অন্য দিকে নিতে। বিয়েটা করে নে, দেখবি সুন্দরী বউ পেলে মাকে ভুলে যাবি। আমি মাথা নিচু করে, পারবো না মা, প্লিজ। নিজের সাথে অনেক লড়াই করেছি, আমি ক্লান্ত মা। কিছুতেই তোমাকে মন থেকে সরাতে পারি না। কেন রে, কি এমন পাস আমার মাঝে? আমি মুখ তুলে মার মুখের দিকে তাকিয়ে কইলাম, জানি না মা, শুধু জানি তুমিই আমার সব। তোমার কথা চিন্তা করলেই আমার কি তোর পাগল হয়ে যায় মা। মা মুচকি হেসে, ও কিছু না, এই জিনিসের প্রতি টান একটু বেশিই হয়। আমি তো বুড়ি হয়ে গেছি, তুই যেমনটা ভাবিস তেমনটা আমি আর নেই।
মার এমন কথা শুনে আমি কেঁপে উঠলাম। মা কি ইশারায় আমাকে বুঝালো যে তার জিনিসপত্র আর আগের মতো নেই, দেখলে আমার পছন্দ হবে না? দেখ বাবা, একেক জনের একেক জনকে ভালো লাগে, তাই বলে কি তাকেই নিজের করে পেতে হবে এমন কোনো কথা আছে? অন্য কোনো মা হলে এসব কথা শোনার সাথে সাথে চিৎকার চেঁচামেচি করে বাড়ি মাথায় তুলত। আমি কিন্তু তা করছি না, কারণ তুই আমার একমাত্র ছেলে, নাড়ি ছেঁড়া বাঁধন, আমি তোকে অনেক ভালোবাসি। তাই বলছি, আমার ভালোবাসার মর্যাদা রাখতে বিয়ে করে নে বাবা, দেখবি ধীরে ধীরে আমার থেকে মন বোমার দিকে চলে গেছে। ধন্যবাদ মা, তুমি আমার কথা মন দিয়ে শুনেছ এবং যুক্তি দিয়ে ভালো মন্দের বিচার করেছ বলে। তবে লজ্জা না করে বলছি মা, এর আগেও আমি দু-একটা মেয়ের সাথে মিশেছি, তারা শুধু সুখ পেয়েছে আমার কাছে, আদর ভালোবাসা একটুও পাইনি আমার কাছ থেকে। এমনকি আমার নিজেরও হয় না যতক্ষণ চোখ বন্ধ করে তোমাকে না ভাবি। যখন বসে মেয়ের জায়গায় তোমাকে কল্পনা করি তখন আমি আর নিজের মাঝে থাকি না, সুখের সাগরে ভেসে যাই কেবলমাত্র তখনই হয় আমার। তুই তো অনেক দূর এগিয়ে গেছিস তাহলে। আমি অনেক আগে থেকেই বুঝতে পেরেছিলাম যে আজ চোখে লুকিয়ে লুকিয়ে আমাকে দেখিস। ভাবতাম শয়তান ছেলেপুলে, আরেকটু বড় হলে সমবয়সী মেয়েদের সাথে মিশলে ঠিক হয়ে যাবে। কিন্তু এখন দেখছি তা না, তোর দেখি বয়স্ক মহিলাদের ভালো লাগে। এতক্ষণ মার সাথে এত খোলামেলা কথা বলতে পেরে নিজেকে অনেক হালকা লাগছে। সাহস করে মাকে ধরে শুইয়ে দিলাম। মা চুলে হাত বুলিয়ে দিচ্ছে। আমি তাহলে কি করব মা? সেটাই তো ভাবছি। যেটাই ভাবো মা, আমার মতো পরিবর্তন হবে না। মানে কি? মানেটা তুমি ভালো করেই জানো। মার কণ্ঠে এবার সত্যি সত্যি রাগের আওয়াজ পেলাম। তাই বলে সারা জীবন বিয়ে করবি না, নাকি ছেলে হয়ে মাকে বিয়ে করতে চাস? মা যে এমন কথা ঠাস করে বলে বসতে পারে তা আমি চিন্তাই করিনি। আমি কইলাম, বিয়ে না করতে পারলেও তো তুমি আমার হতে পারো। এটা কি মামা বাড়ির আবদার নাকি? ছি ছি রাকিব, এমনটা বলতে তোর মুখে বাঁধল না? তাহলে সারা জীবন ছেলেকে এভাবেই দেখতে পাবে মা, তোমার এই রাকিব কখনো বিয়ে করবে না। মার চোখে জল টলমল করছে, আমি হাত দিয়ে তা মুছিয়ে দিলাম। আমি তো এমন কিছু করিনি মা, তাহলে তুমি কাঁদছো কেন? আমরা দুজন জাস্ট আলাপ করছি। মা অনেকক্ষণ চুপ থেকে, শুন বাবা, লজ্জা শরমের মাথা খেয়ে বলছি, তোর কষ্ট আমি দেখতে পারবো না। আর বয়স্ক মহিলাদের কাপড় চোপড়ের উপর থেকেই কেবল ভালো লাগে, খুললে নয়। তুই যদি চাস তাহলে আমাকে সেভাবে একবার দেখে নে, তাও তুই মতো পরিবর্তন কর। তবে শুধু দেখতে পাবি, কিছু করতে পারবি না। মার মুখে এমন কথা শুনে আমি আর দুনিয়াতে নেই। বল রাজি? আর যদি আমি দেখে আরও বেশি আকর্ষণ অনুভব করি তাহলে? আমি বলতে চেয়েছি যে আজ আমাকে দেখ, আর আগেও তো তুই অন্যদের দেখেছিস, তাহলেই তফাৎটা বুঝতে পারবি। আমার মনে হচ্ছে আমার মতো মার মনের ভিতরেও কিছু আছে, নয়তো দেখার কথা, আমি তো কিছু বলিনি। মা নিজ থেকে দেখতে দিতে চাইছে যে। রাজি? হ্যাঁ রাজি। যা, বড় লাইটটা বন্ধ করে ছোট লাইটটা জ্বালিয়ে আয়। মনে মনে ভাবলাম, কি সৌভাগ্য, আজ তো আমার পোয়া 12 লেগে গেছে। নীল বাতিটা জ্বালিয়ে খাটের পাশে দাঁড়িয়ে রইলাম। মাও উঠে দাঁড়াল। ধন্যবাদ মা, আমার স্বপ্ন পূরণ করার জন্য। তোর জন্য আমি সব পারি রে, শুধু কথাদের সব দেখে নিয়ে মাকে ভুলে যাবি না তো, বা ভুল বুঝবি না তো? কি বলছো মা, তুমি আমার মা, আমার স্বপ্নের রানী, আমার ফ্যান্টাসির জগৎ, সব কিছুই তুমি। তোমাকে ভুলে গেলে তো নিজেকেই ভুলে যাওয়া হয়। কথা দিলাম মা, জীবন থাকতে তোমার অবাধ্য হব না। ভুল বুঝা বা ভুলে যাওয়া তো দূরের কথা। আমি কইলাম, কিছু মনে করো না মা, আমি কি ছুঁয়ে দেখতে পারবো? মা আমার চোখের দিকে তাকিয়ে, আমি তোর মা রাকিব। হ্যাঁ মা, তুমি আমার মা এবং আমার রানীও। আমার আবদার শুনে মা শেষ পর্যন্ত রাজি হয়ে গেল। তারপর মা বলল, আমি তোর সব আশা পূরণ করব, তবে একথা পৃথিবীর কেউ যেন জানতে না পারে। আমি কইলাম, ঠিক আছে মা, একথা শুধু তুমি আর আমি ছাড়া পৃথিবীর কেউ জানতে পারবে না। মা আমার কথা শুনে বিশ্বাস করলেন এবং আমার সব আশা পূরণ করল। কিন্তু আজ আমি তোমাদের সব সত্য কথা বলে দিলাম, কিন্তু এসব সত্য কথা কেউ কাউকে কখনোই বলে না। প্লিজ বন্ধুরা, গল্পটি ভালো লাগলে জোনাকি ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ঘটনাটা তখনকার, যখন আমি ক্লাস 10-এ পড়তাম। আমি গণিতে খুব কাঁচা ছিলাম। রেজাল্ট পরপর 2 বার খারাপ হলে মা আমাকে স্কুলের গণিত ম্যাডামের কাছে টিউশনে ভর্তি করে দেন। ম্যাডাম ছাত্র পড়াতেন না, কিন্তু মা ম্যাডামকে অনেক অনুরোধ করে রাজি করায়। ঠিক হয় সপ্তাহে 3 দিন পড়াবেন ছুটির পরে। বলে রাখি, আমাদের স্কুল শুরু হতো 11টায় আর শেষ হতো 4টায়। আমি খুব দুষ্টু ছাত্র ছিলাম, তাই দেখা যেত টিফিনের পরে ক্লাস পালাতাম। 2টা থেকে 5টা পর্যন্ত পার্কে থিয়েটারে ঘুরে ফিরে বাড়ি যেতাম।
কিন্তু ম্যাডামের কাছে টিউশন নেওয়ার পর আমার ক্লাস পালানো বন্ধ হয়ে যায়। কারণ ম্যাডাম রুটিন ঠিক করে দেননি, সপ্তাহের যে কোনো 3 দিন টিফিনের পরে তার ক্লাসে জেনে নিতাম। ম্যাডামকে রুটিন করে দিতে বলেছিলাম, কিন্তু তিনি দেননি। যাই হোক, ছাত্র হিসেবে মাথা ভাল ছিল। একবার বুঝলে সেটা মাথা থেকে যেত না। ম্যাডাম আমাকে শুরু থেকে পড়ানো শুরু করলেন। আমি উপায় না পেয়ে পড়ায় মনোযোগ দেই। 1 মাসের টিউশন শেষে দেখি ভালো ইমপ্রুভমেন্ট হয়েছে। ম্যাডাম, গার্ডিয়ান সবাই খুশি। এমন করতে করতে প্রথম সাময়িক পরীক্ষা চলে এলো। পরীক্ষা ভালোই দিলাম। রেজাল্ট দিলে দেখলাম গণিতে 90-এর উপরে নম্বর এসেছে। অন্যান্য বিষয়ে 60-এর মতো নাম্বার আর ইংরেজিতে ফেল। রেজাল্ট ভাল হয়েছে নাকি খারাপ হয়েছে বোঝা গেল না। আজ সন্ধ্যায় টিউশন আছে। একটু দেরি করেই বেরিয়েছি। বাসায় বলেছি টিউশন শেষে এক ফ্রেন্ডের বাসায় থাকবো আজকে। রেজাল্ট ভাল হয়েছে তাই বাধা দেয়নি কেউ। টিউশনিতে পৌঁছাতে 6টা বেজে গেছে। আমি ম্যাডামের বাসায় গিয়ে দরজায় নক করলাম। অনেকক্ষণ পর ম্যাডাম দরজা খুল। ম্যাডাম একটা কম্বল জড়িয়ে আছেন আর চেহারা লাল হয়ে আছে। চোখ খুলতেই পারছেন না। আমি বললাম, ম্যাম আপনি ঠিক আছেন? ম্যাডাম বলল, এত দেরি কেন? ভিতরে আসো। আমাকে দেখে ভেতরে নিয়ে বসালেন। আমাকে পড়া বুঝিয়ে দিয়ে রেজাল্ট কার্ড দেখতে চাইলেন। আমি রেজাল্ট কার্ড বের করে এগিয়ে দিলাম। ম্যাডাম চুপচাপ আমার রেজাল্ট কার্ড দেখছেন। ম্যাডাম আমার রেজাল্ট দেখে হোক অথবা অন্য কোনো কারণে বেশ রেগে আছেন। আমি আস্তে আস্তে জিজ্ঞেস করলাম, ম্যাম আপনি ঠিক আছেন? ম্যাডাম আগের মতন করেই বললেন, কিছু না, তুমি পড়। আমি চুপ করে পড়তে লাগলাম। ম্যাডামের একটা ফোন আসলো। ম্যাডাম ফোন ধরে কাউকে রাগারাগি করতে লাগল। সেই সাথে বলতে শুনলাম, আমি জ্বরে উঠতে পারছি না, আর তোকে ছুটি নিতেই হলো। তোকে আর আসতে হবে না। আমি বুঝলাম ম্যাডামের প্রচণ্ড জ্বর। পড়া শেষ হয়ে গেলে আমি ম্যাডামকে বললাম, আমি আজ আর পড়ব না। আপনি রেস্ট নিন। আমি ডাক্তার নিয়ে আসছি। আরে না না, গতকাল জ্বর এসেছে। প্যারাসিটামল খাচ্ছি। আজকাল এর মাঝে ঠিক না হলে ডাক্তারের কাছে যাব। তুমি পড়ো, একা মানুষ সময় কাটানোর জন্য তোমাকে পড়াই। পড়া শেষ করে তারপর যাবে। ম্যাম আপনাকে দেখাশোনা করার মতো বাসায় তো কেউ নেই। আপনাকে দেখে মনে হচ্ছে অনেক জ্বর। আমি ডাক্তার নিয়ে আসি। রাত হয়ে গেলে ডাক্তার পাওয়া যাবে না। আরে তোমাকে কষ্ট করতে হবে না। আমি ঠিক আছি। আমি কোনো কথা না শুনে ডাক্তার আনার জন্য রওনা দিলাম। ম্যাডাম আমার পেছন পেছন দরজা পর্যন্ত আসলেন। তারপর আমার কাজ ধরে থামালেন। কিন্তু তিনি আর কোনো কথা বলতে পারলেন না। মাথা ঘুরে পড়ে গেলেন। ভাগ্য ভালো বলতে হয়, ম্যাডাম মাথা ঘুরে আমার উপর লুটিয়ে পড়লেন। আমি তাকে তার বেডরুমে নিয়ে শুয়ে দিলাম। এরপর দেরি না করে ডাক্তার আনতে দৌড় দিলাম। কাছে একটা ডিসপেন্সারি আছে, সেখান থেকে ডাক্তারকে নিয়ে এলাম। ডাক্তার ম্যাডামকে দেখে কিছু ওষুধ দিলেন আর একটা ইনজেকশন দিলেন। আর বললেন জ্ঞান না ফেরা পর্যন্ত জলপট্টি দিতে আর সম্ভব হলে মুছে দিতে। ডাক্তার চলে গেলে আমি ম্যাডামের পাশে বসে ম্যাডামকে জলপট্টি দিতে লাগলাম। রাত 1টা কি 2টা হবে তখন। ম্যাডামের জলের মাত্রা আরও বেড়ে গেল। জলপট্টি দিয়ে কিছুতেই জল নামছে না। ম্যাডাম মাঝে মাঝেই কেঁপে উঠছেন। এখন মুছে না দেওয়া ছাড়া উপায় নেই। ম্যাডামকে নিয়ে কখনোই খারাপ কিছু চিন্তা করিনি। তবে ভয় করছিল। কিন্তু কিছু করার নেই। কারণ ডাক্তার এতক্ষণে চলে গেছেন। আশেপাশে কোনো মেডিকেল ক্লিনিক নেই। যা করার ঘরোয়া পদ্ধতিতেই করতে হবে। ম্যাডামের সেবা করতে পেরে ভালোই লাগল। কিছুটা উন্নতি হলো। ম্যাডামের জ্ঞান ফেরে মাঝরাতে। আমি তখন ম্যাডামের মাথায় হাত রেখেছি মুচি। ম্যাডাম আমার হাত ধরে ঝাঁকুনি দিলে ঝিমুনি ভেঙে যায়। ম্যাডাম দুর্বল থাকায় আস্তে করে উঠে বসল। নিজের এলোমেলো কাপড়ের দিকে চোখ বুলিয়ে আমাকে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে আমার? ম্যাম আপনি প্রচণ্ড জোরে মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন। আমি ডাক্তার এনেছিলাম। তিনি আপনাকে জ্বর কমার ইনজেকশন দিয়েছেন। আমি আরও জিজ্ঞাসা করলাম, এখন কেমন লাগছে আপনার? ম্যাডাম বললেন, জ্বর কমেছে। আগের চাইতে ভালো লাগছে। কিন্তু তুমি বাসায় যাওনি কেন? এভাবে সারা রাত জেগে মাথায় জলপট্টি দিতে কে বলেছে? কেউ বলেনি ম্যাডাম। আপনাকে কিভাবে এই পরিস্থিতিতে একা ফেলে যায়? আমি সকালে বাসায় যাব। আপনি এখন গোসল করে নিন। ডাক্তার আপনার জ্ঞান ফিরলে গোসল করতে বলেছিলেন।
ম্যাডাম তুলতে তুলতে গলে গেলেন। তিনি এখনো ঘোর কাটিয়ে ওঠেননি। বুঝতে পারলাম। আমি বেডরুম থেকে বেরিয়ে রান্নাঘরে চলে গেলাম। ফ্রিজ খুলে দেখলাম খাবার কিছু আছে কিনা। না, গরম করে খাওয়ার মতো কিছু নেই। কিছু ফল ছিল, সেগুলো কাটলাম। মেকারের কলার জুস বানালাম। রান্না করার মতো শুধু ডিম ভাজি করতে পারি। ডিম ভাজতে যাব। এমন সময় পিছন থেকে ম্যাডাম বলে উঠলেন, কি করছো তুমি? খাবার বানাচ্ছিলাম। আপনার নিশ্চয় খিদে পেয়েছে। হ্যাঁ, খিদে পেয়েছে। কিন্তু তোমাকে আর কষ্ট করতে হবে না। আমি করছি। কিন্তু ম্যাম, আপনি তো অসুস্থ। সরে দাঁড়াও। ম্যাডাম গোসল করে এসেছেন। এলোমেলো চুল থেকে পানি পড়ছে। ম্যাডামের ভিজে যাচ্ছে সেই পানিতে। আমি ম্যাডামের দিকে তাকিয়ে আছি। ম্যাডাম এরই মাঝে চোখে কাজল দিয়েছেন। আবার কপালে একটা ছোট্ট টিপ লাগিয়েছেন। ভাবতে অবাক লাগলেও এই পরিস্থিতিতেও রূপচর্চার কথা ভুলে যাননি। কি দেখো? আমি মুখ ফসকে বলে ফেললাম। আপনাকে ম্যাডাম। আমার দিকে না তাকিয়ে মুচকি হাসলেন। খাবার হয়ে গেছে। ডাইনিং অপেক্ষা করো। খাবার টেবিলে ম্যাডামকে এত মোহনীয় লাগছিল যে চোখ সরাতে পারছিলাম না। নিঃশব্দে দুজন খাবার শেষ করলাম। আমাকে বসিয়ে রেখে ম্যাম থালা বাসন রেখে আসেন। আমি চুপচাপ বসে আছি। এত রাতে বাসায় যাব কিনা ভাবছিলাম। বন্ধুর বাড়িতে যাবার উপায় নেই। রাত 2টোর মতো হবে। রাতুল, ফ্রেশ হয়ে নাও। গেস্ট রুম পরিপাটি করা যাবে না এত রাতে। আমার সাথে ঘুমাবে। ম্যাম আপনাকে আর কষ্ট দেবে না। আমি এখানে সোফায় ঘুমাতে পারবো। আহ, কষ্ট করে এখানে থাকতে হবে না। ডাবল বেড না হলেও দুজনের ঘুমাতে অসুবিধা হবে না। যাও, ফ্রেশ হয়ে নাও। আমি কথা না বাড়িয়ে ফ্রেশ হতে গেলাম। ভীষণ ক্লান্ত লাগছিল। ঘুম পাচ্ছিল প্রচুর। সোফায় ঘুমানোর ইচ্ছা ছিল না। কিন্তু সৌজন্যতার খাতিরে বলে ফেলেছি। হাত মুখ ধুয়ে মেয়ের বেডরুমে গেলাম। ম্যাডাম দুজনের জন্য বিছানা রেডি করেছেন। ম্যাডাম আমাকে তার পাশে ঘুমানোর জন্য ইশারা করলেন। আমি ভদ্র ছেলের মতো তার পাশে শুয়ে পড়লাম। ম্যাডামের দিকে করে জড়সড় হয়ে শুয়ে আছি। কিছুক্ষণের মাঝেই ঘুম চলে আসলো। তবে বেশিক্ষণ ঘুমাতে পারলাম না। ম্যাডাম জড়সড় হয়ে কাঁপছিলেন। একটা কথা দিয়ে ম্যাডামের হচ্ছিল না। আপনার ঠান্ডা লাগছে? হ্যাঁ, জ্বরটা বোধ হয় আবার আসছে। আমি ম্যাডামের কপালে হাত দিয়ে জ্বর দেখলাম। হালকা গরম। ম্যাম, আপনি এই কথাটাও নিন। একটু কম শীত করবে। তোমার ঠান্ডা লাগবে। দেখছি কি করা যায়। ম্যাডাম আমাদের কাঁথা দুটো একত্র করে নিলেন। ম্যাডাম একই কাঁথার নিচে আসতে বললেন। আমি তার কথা মতো একই কাঁথার নিচে চলে গেলাম। পরিবেশ ঠান্ডা ছিল, তাই মোটা কাঁথার নিচে থাকতে অসুবিধা হচ্ছিল না। ম্যাডামের দিকে করে শুয়েছিলাম। একই কাঁথার নিচে আসায় দুজনের মাঝে ফাঁক একদম কমে গেছে। আমার কোলবালিশ ছাড়া ঘুমানো অভ্যাস নেই। প্রচণ্ড গরমে ঘুম ভেঙে যায়। তখন দেখি ঘুমের মাঝে ম্যাডামকে পেছন থেকে কোল বালিশের মতো মনে করছি। ম্যাডাম কোনো সাড়া শব্দ করছিলেন না। হয়তো ঘুমিয়ে আছেন। ম্যাডাম কিছু বলছে না দেখে সাহস বেড়ে গেল। ম্যাডামের ডিভোর্স হয়েছে 2 বছর হলো। ম্যাডাম হঠাৎ একদম মুখোমুখি হয়ে গেলাম। আমি দেখলাম ম্যাডাম এর চোখ লাল হয়ে আছে। কি করছো এসব? না মানে ম্যাম, ঘুমের মাঝে ছিলাম। বুঝতে পারিনি। বুঝতে পারোনি? না ম্যাম। নিজের গায়ে একটা চিমটি কাটলাম। সত্যি নাকি স্বপ্ন বোঝার জন্য? না, এটা স্বপ্ন নয়, বাস্তব। এরপর ম্যাডাম অদ্ভুত আচরণ করতে লাগলেন। জ্বর ছিল তাই আধ ঘন্টার মধ্যেই ঘুমিয়ে গেলেন। আমার ঘুম ভাঙল সকাল 8টার দিকে। ম্যামের জ্বর তখনও ছাড়েনি। হালকা জ্বর আছে। দিনের আলোতে ম্যাডামকে দেখলাম অপরূপ। এই নারীকে যে কারো জীবনসাথী বানাতে ইচ্ছে করবে। শুধু তার চোখের পানি চেয়ে সারা জীবন পার করে দেওয়া যায়। ঘুম ভেঙে গেছে। এখন মাথা একদম পরিষ্কার। রাতের ঘটনা ভাবতে অনুশোচনা কাজ করতে লাগল। ফ্রেশ হতে বাথরুমে গেলাম। এমন সময় কলিং বেল বাজে। ম্যাডাম বললেন, কেউ এসেছে। আমি দেখে আসি। কে এসেছে ম্যাম? আপনি কষ্ট করবেন কেন? আমি আছি না। পিন হলে চোখ রেখে দেখলাম কাজের মেয়ে এসেছে। ম্যাম, রেখা এসেছে। কে? ম্যাডাম, আমি রেখা। গেট খুলুইন।
বাসার কাজ করবার আইতাম। আজ তোর কাজ করতে হবে না। চলে যা। এ কি কন? খুলুইন গেট। বললাম না আজ কাজ করতে হবে না। আমি ঘুমোচ্ছি। বিরক্ত করবি না। আগে নিচতলার কাজ শেষ করে আয়। আচ্ছা তো দেরি হবেই। কুয়া রাখলাম পরে মোডে কথা শোনাবেন না। হ্যাঁ, শোনাবো না। যা এবার। রেখা চলে গেল। ম্যাডাম বেশ ক্লান্ত হয়ে পড়েছিলাম। তাই সোফায় বসে পড়লাম। সোফায় বসে ম্যাডামকে কিছু বলতে হলো না। জ্বরের জন্য ম্যাডামকে বেশ ক্লান্ত লাগছিল। কিছুক্ষণ রেস্ট নিয়ে ম্যাডামকে ডাক দিলাম। কিন্তু ম্যাডাম এতটাই ক্লান্ত ছিলেন যে নড়াচড়া করতে পারছিলেন না। ফলের জুস, 2টো ডিম, 1 গ্লাস দুধ আর জ্যাম পাউরুটি খাইয়ে ওষুধ দিয়েছি। তিনি এখন ঘুমোচ্ছেন। ড্রয়িং রুমে চলে গেলাম। কাজটা ঠিক হয়নি। ম্যাডাম প্রথমত অসুস্থ। আমি তার অসুস্থতার সুযোগ নিলাম। কিন্তু মানতে হবে এমনটা না করলে হয়তো কখনোই ম্যাডামের জ্বর কমতো না। দরজায় কড়া নাড়ার শব্দ পেলাম। রেখা এসেছে। আমাকে দেখে অবাক হল। ভাইয়া, আপনি এই সময় আইছেন? আমি কিছু না বলে শুধু হাসলাম। সে ভেতরে এলে দরজা লাগিয়ে দিলাম। ড্রয়িং রুমে বই নিয়ে পড়তে বসলাম। দুজনেই অপ্রস্তুত হয়ে গেলাম। ম্যাডামের হাসি দেখে আমিও একটু হাসলাম। সত্যি বলতে এসবই স্বপ্ন মনে হচ্ছিল। মনে হচ্ছিল যে কোনো সময় স্বপ্ন ভেঙে যাবে। আর বাস্তবে ফিরে দেখবা এমন কিছুই নেই। রেখা ম্যাডাম অসুস্থ। এখন ঘুমাচ্ছেন। খাবারের কিছু নেই। ম্যাম দুজনের দুবেলার খাবার রেঁধে দিতে বলেছেন। কিছু কাপড় ভেজানো আছে, সেগুলো ধুয়ে দিতে বলেছেন। ভাইয়া, আপনার আর কিছু করিতে হইত না। আমি সব কাম কইরা দিতেছি। কালকে আসি নাই। তাই সকাল সকাল আইসা ম্যাডামের ছাড়ি শুইনা ভাবছি চাকরি গেছে। ক্ষুধায় বাঁচাইছে। আপনি এখানে বসে পড়তে থাকেন। দেহেন আমি মেল গাড়ির মতন কাম কইরা দিতেছি। রেখা কাজ করতে লেগে গেল। আমি পুরনো পড়া দেখতে থাকলাম। দুপুরে রেখা কাজ শেষ করে চলে গেল। ম্যাডাম তখন ঘুমোচ্ছিলেন। বাসা থেকে ফোন দিয়েছিল। বাসায় জানিয়েছি ম্যাডাম অসুস্থ হয়ে পড়েছিলেন। তাই রাতে ম্যাডামের কাছে থেকে গেছি। আজ রাতে বাসায় ফিরব। বাসা থেকে আর কিছু জানতে চাইনি। হাফ ছেড়ে বাঁচলাম। বিকালে ম্যাডাম ঘুম থেকে উঠলেন। আমি তখন ড্রয়িং রুমে বসে মোবাইলে গেম খেলছিলাম। আমি ঘাড় ঘুরিয়ে ম্যাডামকে দেখলাম। তাকে অনেকটা ফ্রেশ মনে হচ্ছে। ম্যাম, এখন কেমন লাগছে? জ্বর কমেছে। ম্যাডাম কিছু না বলে চুপ করে আমার দিকে তাকিয়ে রইলেন। আমি বুঝতে পারলাম এই নীরবতার অর্থ কী। সরি ম্যাম, গতকালের ঘটনার জন্য আমি লজ্জিত। ম্যাডাম এবারেও কিছু বললেন না। আমার উপস্থিতি হয়তো ম্যাডামের অস্বস্তির মূল কারণ। ম্যাডাম সুস্থ হয়েছেন, বোঝা যাচ্ছে। এবার এখানে থাকার কোনো মানে হয় না। চলে যাওয়াই উত্তম। ম্যাম, আমি চলে যাচ্ছি। যদি পারেন আমাকে ক্ষমা করে দিবেন। আমি চলে যাবার জন্য বইপত্র গোছাতে লাগলাম। কিন্তু মনে মনে চাইছিলাম ম্যাডাম যে না আমাকে আটকায়। ব্যাগ গুছিয়ে নিয়ে আমি বেরিয়ে আসলাম ম্যাডামের বাসা থেকে। ম্যাডাম দাঁড়াবার জন্য বললেন না। ম্যাডামের বাসা থেকে বেরিয়ে রাস্তায় এদিক সেদিক হাঁটাহাঁটি করছি। এখন বাসায় যেতে ইচ্ছে করছে না। কোথাও একা বসে থাকতে ইচ্ছে করছিল। যার বাসায় গতকাল রাতে থাকার কথা ছিল তাকে ফোন করে আসতে বলা যায়। দুজনে গেম খেলে সময় পার করা যেত। ফোন দেওয়ার জন্য পকেটে হাত দিয়ে দেখি মোবাইল নেই। মোবাইল কি হারিয়ে গেল? নাকি ম্যাডামের বাসায় রেখে এসেছি? মনে করতে পারলাম না। বেশ দামি মোবাইল, রিস্ক নেওয়া ঠিক হবে না। আমি ম্যাডামের বাসায় যাওয়া ঠিক করলাম। যদি মোবাইল পাই তাহলে ভালো। নইলে কপালে শনি আছে। পরক্ষণে মনে হলো একটা ফোন দিয়ে দেখি। আমি রাস্তার পাশের একটা ফ্লেক্সিলোডের দোকান থেকে আমার নাম্বারে কল দিলাম। রিং হয়ে কেটে গেল। দুবার ট্রাই করার পরেও কোনো রেসপন্স পেলাম না। অনেকটা হতাশা নিয়ে তৃতীয় কল করলাম। ও পাশ থেকে একটা নারী কণ্ঠ ভেসে আসলো। হ্যালো, আমি এই ফোনের মালিক বলছিলাম। ফোনটা বোধহয় রাস্তায় পড়ে গিয়েছিল। বন্ধুরা, প্রচণ্ড শীতের কারণে আজকের মতো এখানে শেষ করছি। এই গল্পের বাকি অংশ আগামীকালকে দিব। ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।